আজকে নিউজরুম সংলাপে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতেই জানাবো গত ২৪ ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের ভূমিকা অনুসরণীয় বললেন জাতিসংঘ মহাসচিব। সংকট কাটাতে প্রতিশ্রুতি অনুযায়ী বরাদ্দ বাড়াতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এবারের বন্যায় ২৫৮ জনের মৃত্যু, রোগাক্রান্ত হয়েছে ৮০,০০০-এর বেশি মানুষ। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত ১৮৯২ জন। এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে ৩,২৯,০০০। মোট সুস্থ হয়েছেন ২,২৭,০০০। ২,৭৬,০০,০০০ ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ছাড়িয়েছে ৮,৯৯,০০০। এইসব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অতিথিরা। শুরুতে পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মঞ্জুরুল আহসান বুলবুল, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। একসঙ্গে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, জিটিভি ও সারা বাংলা .নেট, এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন আবু তাহের, সিইও, টাইম টিভি যুক্তরাষ্ট্র। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায় যেতে চাই। তবে তার আগে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম জানিয়ে দিতে চাই। আজ প্রকাশিত পত্রিকার মধ্যে আমার হাতে এর মধ্যে এসেছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে শ্রমবাজারে ঘোর অন্ধকার, চাকরি হারিয়ে দেশে ৮৫,০০০ শ্রমিক, আটকে থাকা ৬,২৪,০০০ শ্রমিকের মধ্যে কর্মস্থলে ফিরেছে মাত্র ১০,০০০। শ্রমবাজার নিয়ে প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন, কারণ করোনার কারণে আসলে শ্রমবাজারের যে অনেক মানুষ চাকরি হারিয়েছেন, যারা প্রবাসী রয়েছেন অনেকেই দেশে ফিরেছেন, এটি নিয়ে প্রধান শিরোনাম। অপ্রদর্শিত অর্থের বিনিয়োগে চাঙ্গা শেয়ার বাজার, এটি আরও একটি শিরোনাম। এবং দুর্যোগ মোকাবেলা আঞ্চলিক সক্ষমতা বাড়াতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী, এটি একটি শিরোনাম। এবং আজ বাংলাদেশ প্রতিদিনের একটি কলামও এসেছে, দল ও বাণিজ্য করলে সাংবাদিকতা ছাড়ুন। এমন একটি আমরা খুব গুরুত্বপূর্ণ, কারণ করোনার কারণে আসলে যে বিশ্ব মিডিয়া এর মধ্যে একটি প্রভাবও পড়েছে, এসব বিষয় নিয়ে আসলে একটি কলাম। এবং এরপর আমার হাতে রয়েছে কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে রোহিঙ্গা জেনোসাইড তদন্তে বড় অগ্রগতির ইঙ্গিত। মিয়ানমারের ২ সেনা আইসিসির হেফাজতে। রোহিঙ্গাদের উপর যে নির্যাতন করেছিল মিয়ানমারের সেনারা, সেটি তারা ২জন সেনা সেখানে যে আইসিসিতে সাক্ষ্য দিয়েছে। এবং আরও একটি শিরোনাম করেছে তারা, মৃতের সংখ্যায় বড় হেরফের নেই কেন, জনমনে জিজ্ঞাসা ও সংশয়। এটি ছিল করোনা প্রসঙ্গ নিয়ে। রাশিয়ার বাজারে টিকা, চীনে প্রয়োগ সাধারণ মানুষের উপর। এই ছিল মোটামুটি কালের কণ্ঠের শিরোনাম। এরপর আমাদের হাতে রয়েছে ডেইলি সান আজ প্রধান শিরোনাম করেছে 73 টপ ক্রিমিনালস স্টিল আউট অফ ট্রেস, ইন্টারপোল রেড অ্যালার্ট, ট্রাফিক চাউস ব্যাক ইন ক্যাপিটাল, এটি আরও একটি শিরোনাম। এই ছিল মোটামুটি আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই, আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমরা একটু জনাব মঞ্জুরুল হাসান বুলবুল, আপনাকে দিয়ে যদি শুরু করি আমরা। মঞ্জুরুল হাসান বুলবুল তিনি হয়তো আমাদের সঙ্গে যান্ত্রিক ত্রুটির কারণে উনি যুক্ত হয়েছিলেন, কিন্তু এখন আমরা পাচ্ছি না। এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা। আজকে বাংলাদেশ প্রতিদিনের একটি কলাম আমরা দেখছি, সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান একটি কলাম লিখেছে সাংবাদিকতা নিয়ে, দল ও বাণিজ্য করলে সাংবাদিকতা ছাড়ুন, এমন একটি শিরোনামে তিনি কলামটি লিখেছেন। খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়। আর করোনার কারণে সাংবাদিকতার উপর তো একটি প্রভাব পড়েছেই। সব কিছু মিলিয়ে আমাদের যে বিশ্ব মিডিয়া করোনার যে একটি প্রভাব রয়েছে তার উপর একটি নেতিবাচক প্রভাব তো রয়েছে। চাকরিহীন হচ্ছেন অনেকে, লোকসান দিতে হচ্ছে অনেক মিডিয়াকে, একটি সংকট রয়েছে। কতটা দেখছেন সংকট এবং উত্তরণের উপায়গুলো কি মনে করেন? এই কোভিড সময়ে শুধু সংবাদ মাধ্যমে সংকট না, এই সংকট কিন্তু বিভিন্ন সেক্টরে আছে। তো সংবাদ মাধ্যমে সে বিভিন্ন সেক্টরে যেরকম সমস্যাটা আছে আমাদের সংবাদ মাধ্যমেও আছে। তো আমরা যেহেতু আজকে আমরা সংবাদ মাধ্যম নিয়ে কথা বলবো, তো এটা আমাদের শুধু বাংলাদেশে না, আমি জানি না পীর হাবিবুর রহমান তার কলামে কি লিখেছেন, আমি সেটা পড়ি নাই, যে এই সমস্যাটা কিন্তু শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী এই সংকট দেখা দিয়েছে। আমাদের এখানে যেটা হয়েছে যে এই কোভিড পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথেই বেশ কিছু কাগজে ছাঁটাইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা জেনেছিও, মানে ইতিমধ্যে অনেক পত্রিকায় ছাঁটাই হয়েছে, অনেক ইলেকট্রনিক মিডিয়াতেও ছাঁটাই হয়েছে।
তো এই ছাঁটাইটা নিয়ে কিন্তু আমাদের সাংবাদিকদের মধ্যে একটা অসন্তোষ আছে। আবার যারা মালিক, সম্পাদক, নব আছে মালিকদের সংগঠন, তারা একরকমের বিবৃতি দিয়েছে, আবার সম্পাদক পরিষদ একরকমের কথা বলেছে। এর মধ্যে ইউনিয়ন, আমরা জানি যে যারা আমাদের ইউনিয়নের নেতারা সবাই যৌথভাবে বিবৃতি দিয়েছেন। আমি বিষয়গুলো পর্যবেক্ষণ করছিলাম, সেখানে আমার মনে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠান মুখোমুখি দাঁড়িয়ে গেছে, মানে মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। এটা অনভিপ্রেত। এরকম ধরনের সমস্যা আমরা এই মুহূর্তে, এরকম কিছু হোক আমরা চাই না। আসলে হওয়া উচিত যে সেখানে সম্পাদক পরিষদ বলেন, মালিকদের সংগঠন বলেন, সাংবাদিকদের সংগঠন বলেন এবং সরকার, এই সবগুলো পক্ষ মিলে হয়তো একসঙ্গে বসা উচিত ছিল। একসঙ্গে বসে সমস্যাটা আসলে কোথায় এবং এর সমাধানটা কি সেই ব্যাপারে আলোচনা করা দরকার ছিল। আমরা শুনি যে যেখানে সরকার বলছে যে মালিকদেরকে আমরা অনেক ৮০ কোটি টাকা মালিকদেরকে আমরা পাওনা পরিশোধ করে দিয়েছি, এরকম একটা কথা শোনা যায়। এদিকে ইউনিয়ন বলছে যে সরকার যদি তাদেরকে টাকা পরিশোধ করে দেয় তাহলে কেন তারা সাংবাদিকদেরকে ছাঁটাই করছে, এই ধরনের একটি কথা। আবার সম্পাদক পরিষদ কিছুদিন আগে বিবৃতি দিয়েছে যে সংবাদপত্র এবং সাংবাদিকদের অবস্থান নিয়ে, এটা নিয়েও আবার ইউনিয়নের নেতারা বলছেন যে এখানে তারা যে বিবৃতি দিয়েছেন এটা আমরা, মানে এটা মনে ঠিক না, এটা সঠিক না। তো এই বিষয়গুলা আসলে আমাদের, আমি বলবো যে আরেকটি বিষয়, সবগুলো যে আরেকটি বিষয় হচ্ছে যে সাংবাদিকতাকে পুঁজি করে, মানে একটি আমরা যে কলামটি দেখলাম, সাংবাদিকতাকে পুঁজি করে অনেকে অপসাংবাদিকতা করছেন, সাংবাদিকতাকে ব্যবহার করে অনেক কিছুই কিন্তু করছেন। আসলে এটি সাংবাদিকতা পেশাটা কি, এটা তো আসলে নতুন কিছু না, না এটা কিন্তু নতুন কিছু না যেটা এই সময় হচ্ছে বা সেরকম কিছু না। এটা অনেক আগে থেকে এরকম হয়েছে, কিন্তু ইদানিং কালে যেটা হচ্ছে যে এটা আমাদের খুব ভাবিয়ে তোলে এই সমস্যাটা, যে আসলে সাংবাদিকতার আড়ালে এরা কিন্তু আসলে প্রকৃত সাংবাদিক না। আমি বলবো যারা প্রকৃত সাংবাদিক, যারা সাংবাদিকতার যে নীতি নৈতিকতা নীতিমালা মেনে চলে, তারা এই ধরনের কোনো কাজ করে না, যে সাংবাদিকতাকে ব্যবহার করে অন্য কোনো কাজ করা, সাংবাদিকতার অপব্যবহার করা। আমি এটা মানতে নারাজ যে এটা যারা মূলধারা সাংবাদিকতা করে এবং প্রকৃতই যারা সাংবাদিকতা করতে এসেছে বা সাংবাদিক, তারা এটা করছে না। এটা হয়তো কিছু কিছু মানুষ সেটা করতে পারে। এগুলো তো আমরা যারা মূলধারা সাংবাদিকতায় আছে আমরাও সেটা সমর্থন করি না, এবং সে ব্যাপারে আমরা সবসময় সোচ্চার। আমরা সবসময় বলি যে এই ধরনের অপসাংবাদিকতা বন্ধ হওয়া উচিত। এগুলো কিন্তু কারা এর মদত দেয় এটাও কিন্তু দেখতে হবে, যে তারা কিভাবে তারা এই সাংবাদিক পরিচয় পায় বা কিভাবে তারা নিজেদের এই সাংবাদিকতা আইডেন্টিটিটা ব্যবহার করে তারা নানানভাবে অপকর্ম করছে। এগুলো কিন্তু দায় দায়িত্ব সাংবাদিকদের উপর না, আর সম্পাদক, আমি বলবো না যে কোনো এক পক্ষের উপর। এটার কিন্তু অনেকগুলো পক্ষ আছে। এটা কারা এটা করছে বা কারা একে মদত দিচ্ছে, এই বিষয়গুলোকে দেখা দরকার আছে। শুধু এক পক্ষকে এটা যদি ঢালাওভাবে বলা হয় যে সাংবাদিকরা এই ধরনের অপব্যবহার করছে, তাহলে কিন্তু সবার গায়ে লাগে যে এটা আসলে কি সবাইকে এক কাতারে ফেলা হচ্ছে, বা সবাইকে পুরো এই পেশাটাকে কি এখানে মানে চিহ্নিত করা হচ্ছে এই ধরনের। এটা পেশার যারা পেশাতে আছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং পেশার বাইরে যারা আছেন অন্যরাও কিন্তু এই পেশাটাকে নিয়ে অন্যরকম ভাবে যে এটা বোধহয় এরকমই। আসলে আমি বলবো যে এইভাবে ঢালাও মন্তব্য করা বা ঢালাও অভিযোগ করা ঠিক না। যদি কেউ এ ধরনের অপকর্ম করে বা যদি অন্যায় করে, সে সাংবাদিক পরিচয় দেখ, এটা তো ব্যাপার না। সে কি পরিচয় দিল সেটা না, সে কাজটা কি করেছে, সে অন্যায়টা কি করেছে সেটা দেখার জন্য নিশ্চয়ই অনেকগুলো সংস্থা আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে এবং সেটা দেখা উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা। আপনার কাছে আসতে চাই যে আসলে দুটি বিষয়, আসলে একটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে প্রত্যেকটি পেশার মধ্যে আসলে অনুপ্রবেশকারী থাকে, খারাপ লোকরা অনুপ্রবেশ করে, সেই পেশাটাকে নষ্ট করে। সাংবাদিকতা পেশাটাও ঠিক এখানে অনেকে অপসাংবাদিকতা করে থাকেন এই পেশার, বা আপনারা যারা রয়েছেন মেইন স্ট্রিমে, আপনারা সিনিয়র দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন, এই পেশাকে ধারণ করছেন, তাদের এই পেশারই একটি সম্মান নষ্ট হয়, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে করোনাকালের যে বিশ্ব মিডিয়ার যে একটি সংকট রয়েছে, এই সংকট কাটিয়ে ওঠার আসলে আপনার কাছে উপায়গুলো কি মনে হয়? দুটি প্রশ্ন আমার কাছে। জি, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে।
না, ফরিদা আপা যে জায়গাটায় যে জায়গাগুলো স্পর্শ করেছেন, এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে অত্যন্ত মানে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তিনি এখন। তিনি আমার ডিপার্টমেন্টের বড় বোন এবং তিনি সাংবাদিকতা নিজে পড়েছেন, আজকে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিক সমাজের নেতৃত্ব দিচ্ছেন। যেটা হলো যে আমাদের স্বাধীনতার 50 বছরে আজকে গণমাধ্যম দুটি জায়গায় এসে আমার কাছে মনে হচ্ছে খুবই একটা দুর্বল জায়গায় উপস্থিত হয়েছি। একটা হলো গণমাধ্যমের নিজস্ব প্রাতিষ্ঠানিকতা দাঁড়ায়নি। গণমাধ্যমে বড় পুঁজির প্রবেশ ঘটেছে, কিন্তু গণমাধ্যম প্রাতিষ্ঠানিক হয়। এখানে হয়তো অনেকের বেতন বেড়েছে, অনেকের বেতনে আকাশচুম্বী হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে গণমাধ্যম কর্মীদের যে স্বাধীনতার জায়গাটা, সেটা একটা আমি বলবো পর্যদুস্ত অবস্থায় পৌঁছেছে। এখন বাংলাদেশের সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা বলতেই মালিকদের স্বাধীনতা বোঝায়, কারণ তাদের হয়ে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হচ্ছে। দ্বিতীয় যে জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি এখানে মঞ্জুরুল হাসান বুলবুল আছেন, ফরিদা আপা আছেন, সেটা হলো সম্পাদকীয় প্রতিষ্ঠান। গণমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো সম্পাদকীয় প্রতিষ্ঠান। অত্যন্ত দুঃখজনকভাবে স্বাধীনতার 50 বছর পরে আজকে নতুন করে আমাদের অনুধাবন করতে হচ্ছে যে কোনো সম্পাদকীয় প্রতিষ্ঠান দাঁড়ায় না। বলে সম্পাদকীয় প্রতিষ্ঠান না দাঁড়ানোর কারণে আমরা সাংবাদিকদের কোনো ধরনের নিরাপত্তা, চাকরির ঝুঁকি, বেতন ভাতা অথবা যেটাকে আমরা বলি গণমানুষের জন্য সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই জায়গাটা এস্টাবলিশ করতে পারছি। এই সবকিছুর মূলে কয়েকটি কারণ আছে। একটা হলো আমরা আমাদের সাংবাদিকতাকে, সাংবাদিক জগৎকে রাজনৈতিকভাবে বিভাজিত করেছি। আমরা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে আমরা নষ্ট করে ফেলেছি। 2006 সালের আগে যে গণমাধ্যমের কর্মীদের জন্য নিউজ পেপার এমপ্লয়ি সার্ভিসেস কন্ডিশনস অ্যাক্ট ছিল, যেটা 73 সালে বঙ্গবন্ধুর অধ্যাদেশের মাধ্যমে 74-এ বাস্তবায়িত হয়েছিল, সেটার আলোকে যে নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের বাংলাদেশ, সেইটার উপযোগী যে একটা গণমাধ্যম কর্মী আইন প্রয়োজন ছিল, সেটা আজ পর্যন্ত আমরা করতে পারিনি। ফলে সামগ্রিকভাবে রাষ্ট্র, সমাজ গণমাধ্যম উপযোগী হয়ে নিজেকে তৈরি করে নাই। সাংবাদিক সমাজ নিজেরা নিজেদের উপযোগী হয়ে নিজেদেরকে তৈরি করতে পারে নাই। সম্পাদকীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না, বরং ধ্বংস করেছে আমরা। এবং গণমাধ্যম নিজে এক একটি দোকানে পরিণত হয়েছে, কিন্তু প্রতিষ্ঠান হয় নাই। সুতরাং এই সবকিছু মিলিয়ে পীর হাবিব কি লিখেছেন আমি জানি না, যতই আপনি সাংবাদিকদেরকে দোষ দেন না কেন, গণমাধ্যম কর্মীদের দোষ দেন না কেন, গণমাধ্যম কর্মীদেরকে আপনি 100 দোষ দিতে পারবেন, কিন্তু গণমাধ্যম কর্মী বাছাই থেকে শুরু করে কর্মী নিয়োগ এবং গণমাধ্যমের বিকাশ, রাষ্ট্রের সেই ধরনের কোন জায়গা কি দাঁড়িয়ে আছে বাংলাদেশ? যেইটুকু ছিল সেটাও তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে, সেটাও তো আজকে একটা নতুন করে একটা বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশের গণমাধ্যম আমি বলবো নিজের সাথে একটা লড়াই করছে, সমাজের সাথে লড়াই করছে, বুদ্ধিভিত্তিক সত্তার সাথে লড়াই করছে, রাষ্ট্রের সাথে লড়াই করছে, সমাজের সাথে লড়াই করছে। সবচেয়ে বড় লড়াইটা করছে গণমাধ্যম নিজে কি গণমাধ্যম হয়ে উঠতে পারবে কিনা, এরকম একটা বৈরী পরিবেশে। সুতরাং সেখানে তো এই জায়গাগুলো নানাভাবে আপনি বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু গণমাধ্যম সত্যি কি তার জায়গাটা আছে কিনা, সমাজ তাকে তার জায়গায় দাঁড়াতে দিচ্ছে কিনা, রাষ্ট্র তাকে সেই জায়গায় দাঁড়াতে দিচ্ছে কিনা, আমাদের সিভিল সোসাইটি তাকে তার পাশে, আমাদের যে কোনো অধ্যাপক, যে কোনো শিল্পী, যে কোনো সাহিত্যিকের যে কোনো ধরনের সমস্যা হলে গণমাধ্যম তার পাশে দাঁড়ায়। আজ পর্যন্ত একটা শিল্পী, সাহিত্যিক, যে কোনো বুদ্ধিজীবীকে গণমাধ্যমের পাশে দাঁড়াতে দেখেছেন? তার অর্থ হলো আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করছি। বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশে থেকে এক বিচ্ছিন্ন দ্বীপে বসবাসকারী বিচ্ছিন্ন জনপদের বাসিন্দা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এখানে তো আপনাকে একটা ভিন্ন মাত্রায় চিন্তা করতে হবে, সেই চিন্তাটা আমাদের মধ্যে আছে কিনা। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে এবং আমরা একটু মঞ্জুরুল হাসান বুলবুল, আপনি কি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনি? শুনতে জি, পাচ্ছি। আপনার কাছে আসতে চাই যে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন জনাব ফরিদা ইয়াসমিন এবং সৈয়দ ইশতিয়াক রেজা। তারা আসলে গণমাধ্যমের সামনের যে অনেকগুলো চ্যালেঞ্জ, এইসব চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আসলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই বিষয়গুলো রয়েছে। সংকট উত্তরণের উপায়টি কি, আর করোনার যে প্রভাব রয়েছে এই ক্ষেত্রে আসলে কিভাবে এইসব প্রভাব মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে গণমাধ্যম? ধন্যবাদ। ইশতিয়াক রেজা এবং ফরিদা ইয়াসমিন যা বলেছেন তার সঙ্গে আমি যোগ করব, আমি তাদের কোনোটাতেই বিরোধিতা করতে চাই না। প্রথমে আমি আপনাকে বলতে চাই গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম নিয়ে আমার আপত্তি আছে। কারণ এই যে আপনি টকশো করছেন, আপনি বলছেন যে আপনি গণমাধ্যম, আপনি যখন টকশো করছেন এরকম 1000টি ফেসবুকে টকশো হচ্ছে এবং আমাদের মতো অনেক আলোচক সেখানে যাচ্ছে, সেটাও কেউ
গণমাধ্যম বলছি আমরা। তো আমি মনে করি যে নিউজ 24 হচ্ছে সংবাদ মাধ্যম, আর ফেসবুকে যারা করছেন সেটা হচ্ছে গণমাধ্যম। কাজে আমি আমি সামাজিক মাধ্যম, আমি সংবাদ মাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। কারণ যখন এটা সংবাদ মাধ্যম হবে তার কিছু আনুষ্ঠানিকতা থাকবে, যেটা একটু আগে ইশতিয়াক যা বললেন, তার কিছু প্রাতিষ্ঠানিকতা থাকবে। কারণ আপনি যখনই নিউজ 24 এই টকশোটি করছেন, আপনার এডিটোরিয়াল গাইডলাইন আছে, আপনার সম্পাদকীয় নীতি আছে, আপনি যা খুশি তাই বলতেও পারবেন না। দর্শক কি বলে অংশগ্রহণকারী হিসেবে আমিও যা খুশি তাই বলতে পারবো না। কাজে এটা একটা প্রথম বেসিক পার্থক্য, যে গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের পার্থক্য করা। কাজে গণমাধ্যমের পুরো বিষয় নিয়ে আমি এখন কথা বলতে চাই না। সোশ্যাল মিডিয়া নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আবার এই কথাও বলা হয় সোশ্যাল মিডিয়া নাইদার সোশ্যাল নন মিডিয়া। এটা ভারতের একজন খুব প্রবীণ সম্পাদকের লেখায় আছে, দে আর নট সোশ্যাল নাইদার মিডিয়া, তারা সামাজিকও না, গণমাধ্যম না, সংবাদ মাধ্যম না। এক। 2 নম্বর যেটা হচ্ছে, আপনি যে প্রশ্ন করেছেন তার লেস থেকে বলি যে প্যান্ডেমিক সিচুয়েশনটা একেবারে নতুন সিচুয়েশন। এটি আমাদেরকে 2-3 দিকে ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে নিরাপত্তার দিক, আরেকটি হচ্ছে প্রাতিষ্ঠানিক দিক, আরেকটি হচ্ছে অভিজ্ঞতার দিক। কাজেই প্যান্ডেমিক সিচুয়েশনটা আমাদেরকে তিন জায়গায় আমাদেরকে ঝুঁকিতে ফেলেছে। একটি হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা সুরক্ষা করে, প্রতিষ্ঠানের সুরক্ষা, সহকর্মীদের সুরক্ষা, পরিবারের সুরক্ষা নিশ্চিত করে আমরা আমাদের পেশাগত দায়িত্ব ভবিষ্যতে পালন করব কিভাবে। কারণ এর আগে আমরা বন্যা কভার করেছি, আয়লা কভার করেছি, সিডর কভার করেছি, কিন্তু সেখানে আমার ব্যক্তিগত নিরাপত্তাটাই ছিল, কিন্তু পরিবারের নিরাপত্তা, এখন আমি সারাদিন কাজ করে বাড়িতে যাওয়ার পর আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে, এটি হয়। এক। 2 নম্বর হচ্ছে সংবাদপত্র শিল্প, যদি সংবাদ পত্রিকা প্রিন্ট ভার্সন বলেন, তারা বিশেষ করে একটা বড় ঝুঁকির মধ্যে পড়েছে। হোল ইন্ডাস্ট্রি, এখানে শুধু সাংবাদিক না, গোটা ইন্ডাস্ট্রি একটা ঝুঁকির মধ্যে পড়েছে। কাজে নতুন পরিস্থিতিতে এই সংবাদ মাধ্যমের যাদের কথা বলছে তারা কিভাবে টিকে থাকবে সেটি। আরেকটু হচ্ছে কন্টেন্ট। এই যে করোনা যখন শুরু হলো, আমাদের আইসোলেশন বুঝতে সময় লাগলো, কোয়ারেন্টাইন বুঝতে সময় লাগলো, কি বলে এইসব নানান জিনিস বুঝতে বুঝতেই সময় চলে গেল। কাজে নতুন ধরনের জ্ঞানও আমাদের কাছে আসে, এটি হলো একটা দিক। আরেকটি যেটা আপনি বলেছেন অন্য চ্যালেঞ্জগুলির মধ্যে, বাংলাদেশে সংবাদ মাধ্যমের বড় চ্যালেঞ্জ হলো ল, নিউ ল অ্যান্ড নো ল। পুরনো আইন আছে কিছু, সে আইন দ্বারা গণমাধ্যম নিয়ন্ত্রিত হয়। নিউ ল কতগুলি নতুন আইন আছে, সেটি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে। ডিজিটাল সিকিউরিটি আইন, আগে আইসিটি আইন ছিল। আর নো ল হচ্ছে আপনি সাংবাদিক বন্ধু এই আঙ্কুরটি করছেন, আপনি নিজেকে সাংবাদিক বলছেন, কিন্তু আমি খুব বিনয়ের সঙ্গে বলি বাংলাদেশের কোন টেলিভিশনের সাংবাদিক নন। কোন বাংলাদেশের কোন আইন এই স্বীকৃতি আপনাকে দেয় নাই যে আপনি টেলিভিশনের সাংবাদিক হবেন। যেটি একটা আগে একটা যে বললেন 1974 সনের যে বঙ্গবন্ধুর প্রণীত আইনটি, সেই আইনটিকে আমরা ড্রাফট করে গণমাধ্যম কর্মচারী আইন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বহুবার বলেছেন যে এই আইনটি কেন হচ্ছে না, টেলিভিশনের সাংবাদিকদেরকে কেন আমরা সাংবাদিকতার আইনের আওতায় আনতে পারছি না। অন্তত আমাদের চোখের সামনে 2 জন তথ্যমন্ত্রী যাচ্ছেন, একজন চলে গেছেন, আরেকজন যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত সেই আইনের কিছুই হয় নাই। আমরা দিয়ে এসেছিলাম বোধহয় কত 28টি বা 29টি ধারা। পরশুদিন আমাকে একজন বললেন যে এটাতে নাকি 86টি ধারায় সংযুক্ত করা হয়েছে। তো কাজেই আপনি টেলিভিশনকে সবচেয়ে প্রভাবশালী মাধ্যম বলেন, তাদেরকে আপনি সাংবাদিকতার আইনি কাঠামোর মধ্যেই আনেন নাই। কাজে তারা করলো না, ভালো করলো কি খারাপ করলো এটা দেখার ক্ষমতা কি আপনার? তারা তো আইনের মধ্যেই না। তো কাজেই এটি হচ্ছে একটা বড় দিক। তৃতীয় যে দিকটি হচ্ছে সেটি হচ্ছে যে সাংবাদিকতা পেশা করে অন্য কিছু করে কিনা, যেটি একটু আগে আপনারা বলার চেষ্টা করেছেন। আমি জানি না পুরা লেখাটা কি। সব পেশাতেই আপনি ব্যতিক্রম পাবেন। পুলিশের মধ্যেও ওসি প্রদীপ আছে, কি বলে টিচারদের মধ্যেও পিএইচডি থিসিস নকল করে পিএইচডি নিয়ে ফেলেছেন এমন শিক্ষক আছেন। আরো এরকম সব প্রফেশনে আপনি পাবেন। কি বলে ডাক্তার না হয়েও সার্টিফিকেট দিচ্ছে, সেরকম পাবেন। তা আমাদের সাংবাদিকদের মধ্যে সাংবাদিক পরিচয় এটা কেউ কেউ করতে পারে। যখনই সেই অপকর্মটি করবে তখনই কিন্তু সে সাংবাদিক থাকলো না। যখন বলা হয় যে অপসাংবাদিকতা, যখনই বলা হলো সেটা হচ্ছে না সাংবাদিকতা। সাংবাদিকতার তো একটা গ্রামার আছে, একটা ভিত্তি আছে, এটা ব্যাকরণ আছে। ইশতিয়াকরে যারা ফুরেদে স্পিনটা তারা পড়েছেন সাংবাদিকতা, এবং সেখানে বলা আছে কোনটাকে সাংবাদিকতা বলা হয়, কোনটা নিউজ, কোনটা নো নিউজ, এটা বলা আছে। কাজে সাংবাদিকতা পরিচয়ে যদি কেউ অন্য কিছু করে সেটার দায় তো সাংবাদিকতা নেবে না, সেটা গণমাধ্যম নেবে না। কাজেই সাংবাদিকতা পরিচয়ে যদি কেউ অন্য কিছু করে তার দায় তাকে নিতে হবে। আপনি ঢাকায় সাংবাদিকতা করবেন, ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে জমি নিয়ে মারামারি করে আহত হবেন আর বলবেন যে সাংবাদিক আক্রান্ত হয়েছে, এটা হবে না।
কারণ ওটা আপনার ব্যক্তিগত জমির লড়াই। আপনি যদি পেশাগত দায়িত্ব পালনে গিয়ে কোথাও আহত হন, নিশ্চয়ই আমরা আপনাদের পাশে দাঁড়াবো, নিশ্চয়ই আমরা জাতীয় প্রেস ক্লাব দাঁড়াবে, সাংবাদিক ইউনিয়ন দাঁড়াবে। কিন্তু আপনি কাজ করবেন সাংবাদিকতা আর গরু চুরির মামলার আসামি হবেন, তখন আমরা পাশে দাঁড়াতে পারবো না। কাজেই সাংবাদিকতার পরিচয়ে যদি কেউ অন্য কাজ করে এবং সেই জন্য যদি সে আক্রান্ত হয়, তার দায়িত্ব সংবাদ নেবেন। সাংবাদিকতা বহুধা বিভক্ত। আমাদের ঘরের পাশের দেশ ভারতে 4টি ইউনিয়ন আছে, 4টি সাংবাদিক ইউনিয়ন আছে, কিন্তু তাতে ভারতীয় সম্পাদকীয় প্রতিষ্ঠানও ধ্বংস হয় নাই, সাংবাদিকতার ঐক্যও নষ্ট হয় নাই। আমাদের এখানে কেউ কেউ মানে আমাদের মূল ধারার উপরের দিকে মানে উচ্চ পর্যায়ে কিছু সাংবাদিক দলীয়ভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য তারা দলীয়ভাবে মানে নিজেদের সাংবাদিক পরিচয় বিসর্জন দিয়ে দলীয় পরিচয়ের সাথে একেবারে বিলীন হয়ে গেছে। সেটা সাংবাদিকতার উপরে একটা বড় ধরনের কালিমা লিপ্ত করেছে, এটা ঠিক। কিন্তু তারপরেও আপনি বলেন, যখন মানিক সাহা হত্যাকাণ্ড হয়, যখন হুমায়ুন কবির বালু হত্যাকাণ্ড হয়, যখন সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ড হয়, যখন কি বলে আমাদের সাগরুন্নি হয়, তখন কিন্তু আমরা সব সাংবাদিকরা একসঙ্গে দাঁড়াই। যখন ওয়েস্ট বোর্ড হয়, তখন কিন্তু আমরা একসঙ্গে দাঁড়াই। এখন একটু আগে যেটি ইশতিয়াক রেজা বলার চেষ্টা করেছেন যে প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে, প্রাতিষ্ঠানিক কাঠামো ধ্বংস হয়ে গেছে উপরের দিক থেকে। আমি নিচের সাংবাদিকদের উপর দায় দিব না, আমাদের অভিভাবকত্বের জায়গায় ধ্বংস হয়েছে। আমি বিশেষ করে এক লাইনে, এই লাইনটি না বললে, যে আমাদের কারা মালিক আর কারা সম্পাদক আমরা বুঝতে পারি না। সরকারের কাছে যখন মালিক যান তারা যে দাবি করেন, সম্পাদকরা যখন তখনও তারা মালিক একই দাবি করেন। আপনি একটু আগে ফরিদ ইয়াসমিন বলছিলেন ছাঁটাই হচ্ছে, আমরা ভেবেছিলাম যখন মালিকরা তো ছাঁটাই করে তাদের সঙ্গে আমরা লড়াই করি, কিন্তু আমরা ভেবেছিলাম যখন সম্পাদকীয় প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সম্পাদকরা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তারা প্রথমেই বলবেন যে কেন তারা এই তাদের সহকর্মীদের চাকরি রক্ষা করতে পারছেন না। আমরা দেখেছি সেখানে মালিকরা যে দাবি করেন, সম্পাদকরা একই দাবি করেন। কাজে সম্পাদক মালিক যখন একসাথে বিলীন হয়ে যায়, তখন তাদের অধীনস্থ সাংবাদিকদের পথ হারানো ছাড়া কোনো পথ নাই। কাজে আমরা সংকটের মধ্যে আছি। এই সংকটকে ভাবতে হলে গোটা শিল্প নিয়ে ভাবতে হবে, আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। আরেকটি যেটি শেষ করি এই কথাটি বলে, যে আমাদের এই যে তথাকথিত সামাজিক মাধ্যমের, আপনি প্রেস ফ্রিডমের কথা বলেন, প্রেস ফ্রিডমের স্ট্রিক্টলি এবং খুব ভালোভাবে আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে, কিন্তু প্রেস ফ্রিডমের সঙ্গে হেইট স্পিচের পার্থক্য আছে। এখন প্রেস ফ্রিডম আর হেইট স্পিচ যদি এক করে ফেলে কেউ, হেইট স্পিচ অন দি বেসিস অফ দ্য ফেক নিউজ, তাহলে তো তাকে সাংবাদিকতা বলা যায় না। কাজে আমি মনে করি যে আমরা যারা প্রকৃত পেশাদার সাংবাদিক, তারা প্রেস ফ্রিডমের জন্য লড়াই করব, শিল্প বাঁচানোর জন্য লড়াই করব। একই সঙ্গে আমাদেরকে হেইট স্পিচের বিরুদ্ধে লড়াই করতে হবে, ফেক নিউজের বিরুদ্ধে লড়াই করতে হবে, ফেক সাংবাদিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। জি জি, আমরা আবারও ফিরবো আপনার কাছে। জনাব আবু তাহের, আপনি যুক্তরাষ্ট্রে আছেন, আসলে যুক্তরাষ্ট্রে আপনি বিশ্ব মিডিয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো আসলে কি দেখছেন, আর করোনার মধ্যে যে একটি সংকট, সেই সংকট কিভাবে আসলে সেখানে মোকাবেলা করছে, যদিও একটি দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে সংকট কাটাতে গেলে, আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ সো মাচ আমাকে সংযুক্ত করার জন্য। ধন্যবাদ মঞ্জুরুল হাসান বুলবুল ভাই, ধন্যবাদ রেজা ভাই এবং আমাদের আপা। আপনাদের সবার সাথে আজকে যুক্ত হতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত মনে করছি। আপনি যারা প্রশ্ন করেছেন যে এই করোনার ফলে বিশ্ব মিডিয়ার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ইউনিভার্সাল, এটা কোনো যুক্তরাষ্ট্রের একটা চ্যালেঞ্জ আর বাংলাদেশের একটা চ্যালেঞ্জ, এটা আমি মনে করি না। আমি মনে করি ইটস এ ইউনিভার্সাল চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, আমি ওনারা যেটা আলোচনা করেছে সেই আলোচনায় যাচ্ছি না, আমি যাচ্ছি যে বেঁচে থাকার যে সংগ্রাম, একটি মিডিয়াকে টিকিয়ে রাখার যে প্রয়াস এবং প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিড এর কারণে। কারণ আপনি জানেন যে যখন মিডিয়াগুলোর সবচেয়ে বড় সোর্স হচ্ছে তাদের বিজ্ঞাপন বা বিভিন্ন স্পন্সর, যখন সারা পৃথিবীতে এই একটি মাত্র ডিজিজটা সারা পৃথিবীকে যখন অচল করে দিয়েছে, তখন একটি মিডিয়ার যে মেইন যে ফিড করে যারা বিভিন্ন স্পন্সর, বিজ্ঞাপন, এদের অলমোস্ট অল দিস আপনার বিজনেস আর লকডাউন, আন্ডার দ্য লকডাউন। যখন সবকিছু লকডাউন হয়, তখন সে যদি বিজনেস করতে না পারে, তার বিজনেস বন্ধ থাকে, তাহলে আপনাকে কোত্থেকে সে আপনার বিজ্ঞাপনের বিল দেবে, কোত্থেকে সে আপনাকে পয়সা দেবে, কোত্থেকে আপনি স্পন্সর পাবেন? তা আমার মনে হয় যে এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি সবচেয়ে বেশি মানে বিপর্যস্ত করেছে মিডিয়াকে, এবং এই বিপর্যস্ত কাটানোর, এই বিপর্যয় থেকে কাটিয়ে ওঠা, এটা সাংঘাতিক একটা দুরূহ কাজ আগামী দিনে হবে। এটা একটি বিগ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করা হবে আমি জানি না। আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, তাহলে বলবো যে আমরা এখানে আমেরিকার যে মিডিয়াগুলো চালাই, সমস্ত সিটি যখন লকডাউন থাকে, সমস্ত দেশ যখন লকডাউনের আন্ডারে থাকে, তখন আপনাকে কে বিজ্ঞাপন দেবে? তার বিজনেসই তো নাই।
কে আপনাকে স্পন্সর করবে, কে আপনার পৃষ্ঠপোষকতা করবে? তো এই অবস্থায় আপনার তো খরচ তো কমে নেই, আপনার খরচ ঠিকই আছে কিন্তু আপনার আয় নেই। তো এটা হচ্ছে সাংঘাতিক ধরনের বড় ধরনের একটি বিপর্যয় এবং চ্যালেঞ্জ। আগামী দিনে ওই চ্যালেঞ্জ থাকবে বলে আমার মনে হয়, সহজে এটা কাটবে বলে মনে হচ্ছে না এখন। আর এটা সমাধানের যদি পথ বলেন, আমার মনে হয় যে সমস্ত পৃথিবীর সমস্ত মিডিয়া যারা আছেন বা আমরা যারা মিডিয়া চালাই, তাদেরকে দেখতে হবে যে চ্যালেঞ্জ যখন আসে সমাধান আসে। চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে যে এখন বাজেট কাট কিভাবে কাটতে হবে, আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি কিভাবে বাড়াতে হবে। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে নির্মম সত্য হলেও যে বিষয়টি আসবে তা হবে যে সাংবাদিকদের অনেকেই আগামী দিনে তাদের চাকরিকে কিভাবে টিকিয়ে রাখবেন, এটা একটা চিন্তার বিষয়। এবং এই চাকরি বা তাদের যে বিভিন্ন অন্য পেশা, সাংবাদিকতার অন্য পেশায় যারা আছেন, সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট, তাদের যে তাদেরকে যদি ধরে রাখতে হয়, তাদেরকে টিকিয়ে থাকতে হয়, তাহলে তারা তাদের যোগ্যতার মাধ্যমেই তাদের যারা এমপ্লয়ার, তাদের যারা চাকরি দিয়েছেন, তাদের কাছে তাদেরকে অ্যাসেট হিসেবে প্রমাণ করতে হবে যে আই এম নট এ লাইবিলিটি, আই এম এ অ্যাসেট অফ দি অর্গানাইজেশন। এবং আমি যদি এখানে থাকি তাহলে আপনার মিডিয়াকে আমি আরো বিকশিত করতে পারবো। এই মিডিয়ার একজন সম্পদ হিসেবে আমি মিডিয়াকে সব দিক থেকে সহযোগিতা করতে পারবো। আমার মনে হয় দি প্রবলেম এন্ড প্রসপেক্ট এন্ড সমাধান এইভাবেই চিন্তা করতে হবে আগামী দিনে। এর বাইরে আপাতত আমি কোনো পথ দেখছি না। জি, আমরা ফিরবো আপনার কাছে আবারও, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমাদের সময় একদম আমরা কাছাকাছি চলে এসেছি। জনাব ফরিদে ইয়াসমিন, আপনার কাছে আসতে চাই যে করোনার ভাইরাসের যে ঝুঁকি সেটি কিন্তু এখনো কমেনি। আমাদের পার্শ্ববর্তী দেশে এখন বিশেষ সর্বোচ্চ প্রভাব বিস্তার করছে এবং সংক্রমণও ঘটাচ্ছে। সেভাবে আজকে আমরা সেখানে দেখলাম যে প্রায় 1100 বেশি মানুষ গত 24 ঘন্টা মৃত্যুবরণ করেছে। আমাদের দেশের ঝুঁকিটাও কিন্তু এখনো কমেনি, মানুষের মধ্যে একটি উদাসীন ভাব আমরা লক্ষ্য করছি। আসলে এক্ষেত্রে কি বলবেন? এটা ঠিক যে করোনার ঝুঁকি কমেনি, মৃত্যুর সংখ্যাও কিন্তু কমেনি। আজকেও সম্ভবত 36-35 এরকম মারা গেছেন। প্রতিদিনই এরকম কাছাকাছি একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। এটা তো মারা যাওয়ার সংখ্যা, কিন্তু অনেকে আছেন মারা যাচ্ছেন যারা ওই করোনা টেস্টই করেননি। আর আসলে কি করোনায় মারা গেছেন না কিভাবে মারা গেছেন সেটা আমরা সেটা জানি না। তো আমাদের দেশে যেমন আমরা যখন বাইরে যাই তখন যারা কিছু মানুষ হয়তো সতর্ক দেখা যায় যে তারা মাস্ক পরছে, আর বেশিরভাগ মানুষ কিন্তু ঘোরাফেরা করছেন, তারা মাস্কও পরছেন না। তারা মনে করছেন যে করোনা দেশ থেকে উধাও হয়ে গেছে, এখন আর আমাদের দেশে কোনো করোনা নাই, এরকম একটা ড্যামকেয়ার ভাব এসে গেছে। বাঙালি তো সবসময় তাদের একটা ড্যামকেয়ার ভাব থাকে, এখন এই করোনার সাথেও কিন্তু আমি দেখতেছি যে তাদের এই ড্যামকেয়ার ভাবটা। অফিসে যখন দেখি যে কারণ বাজারে আমার অফিস, সেখানে সবাই যে মানে একটা কারণ বাজার বিশাল বাজার, সেখানে বাজারে সব আসছে ট্রাকে করে বা লোকজন নামাচ্ছে, তারা মানে কারোর কোনো কিন্তু সচেতনতা নাই, কোনো রকম মাস্ক পরা নাই। এবং ওই চায়ের ওখানে আড্ডা দিচ্ছে, খোলা খাবার বিক্রি হচ্ছে, গোল করে সব খাবার কিনে খাচ্ছে, সেই আগের মতো অবস্থা। রাস্তায় প্রচন্ড জ্যাম। তো এগুলো খুবই আসলে কি বলবো, এটা অ্যালার্মিং। আমাদের মনে হয় যে সচেতনতার কাজটা আরো বেশি করে করা দরকার। এবং এই কাজ এটা যখন মানে বাস্তবায়িত হচ্ছে না, মানছে না, সেখানে আমি বারবার এটা বলি যে দরকার হলে আমাদের যে বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই তাদেরকে প্রয়োগ মানে সেই আইনগুলো যাতে তারা মেনে চলে, সেভাবে একটা কঠোর একটা ব্যবস্থা থাকা দরকার। আর সচেতনতাটা যেন যে কোনো মানে সবাই যার যার ব্যক্তিগত পক্ষ থেকেও করতে পারে, এবং বিভিন্ন সংগঠন আছে তারা এই ধরনের কাজগুলো করে, তাদেরকে আরো বেশি করে সচেতনতামূলক কাজ মানে প্রচারণা চালানো। আর সরকার তো কোনোভাবেই দায় দায়িত্ব এড়াতে পারে না, সরকারকে এই ব্যাপারে আরো বেশি সতর্ক এবং আরো বেশি বাস্তবসম্মত মানে পদক্ষেপ নিতে হবে, যাতে মানুষ এই ব্যাপারে সতর্ক হয়। কারণ সবাই যারা বিশেষজ্ঞরা বলছেন, ডাক্তাররা বলছেন, সব জায়গায় সব দেশেই কিন্তু বলছেন যে যদি মাস্কটা পরা হয় অন্তত সে অনেকাংশে সেই করোনা ভাইরাসের আক্রমণ থেকে হয়তো নিজেকে রোধ করা যাবে, নিজেকে রক্ষা করা যাবে। তো নিজেকে রক্ষা মানে নিজের পরিবারকে রক্ষা, দেশকে রক্ষা, এরকম তো অনেকগুলো বিষয় থাকে। তো অন্তত আমরা আমাদের মানে যেখানে আমরা সরকার বারবার আমাদের সরকার বলছে যে জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্নটা এসেই যায়। তো জীবিকাও যেমন দরকার, জীবনও দরকার। জীবন না থাকলে জীবিকার কোনো মূল্য নাই। তো সবগুলো যখন করতে হলে সেভাবে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে যে হ্যাঁ আমাদের যেহেতু বাইরে যেতে হচ্ছে বা কাজ করতে হচ্ছে, আমরা যেন সতর্ক থাকি। তো মাস্ক পরা, হাত পরিষ্কার করা, বা যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আমরা বলছি যে দূরত্ব বজায় রেখে, এটা কিন্তু হচ্ছে না। এখন সমানে প্রোগ্রাম হচ্ছে, আমাদের ক্লাবেও আমরা প্রোগ্রাম এখন দিচ্ছি যে না দিয়ে উপায় নাই, কারণ অনেকেই আসছে প্রোগ্রাম করছে, ওকে প্রোগ্রাম করছে, কিন্তু প্রচুর লোক আসছে।
আমরা সীমিত করে দিয়েছি যে এর বেশি লোক আসতে পারবে না, তারপরেও দেখা যায় না তারা আসতে চায়। মানে কারোর মধ্যে সেই সচেতনতার বোধটুকু নাই, এটা কিন্তু খুবই দরকার। জি, ধন্যবাদ জনাব মঞ্জুরুল হাসান বুলবুল। এখন আমরা যে বিষয়টি দেখছি যে উপসর্গহীন ভাবে শনাক্ত হচ্ছেন অনেকেই, এবং মানুষের মধ্যে যে একটি শৈথিল্য ভাব সেটিও কিন্তু আমরা অনেকটাই লক্ষ্য করছি। ভয় কিন্তু অনেকটাই কেটে গেছে মানুষের মধ্যে, এখনো কিন্তু সেই প্রভাব রয়েছে। সচেতনতা বাড়ানোর আসলে আপনি অন্য কোনো উপায় দেখেন কিনা করোনার? দেখেন, মানুষ যার দুই ধরনের মানুষ আপনি দেখবেন। এক ধরনের মানুষ আমরা যারা কথা বলি, আমরা মাস্ক ব্যবহার করি আর নিজেদেরকে সচেতন দাবি করি। আর গরিব মানুষ যাদের মাস্ক থাকলেও বের হতে হবে, মাস্ক না থাকলেও বেরোতে হবে, হ্যান্ড স্যানিটাইজেশন থাকলেও বেরোতে হবে, না হলেও বেরোতে হবে, তাদের বের হতে হবেই। কারণ বাজারে যারা ভিড় করেন তাদেরই কারণ বাজারে সকালে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এখন সচেতনতা বৃদ্ধি খুব গাল ভরা বলি, আপনিও বলেন, আমিও বলি, মন্ত্রী মহোদয়রা বলেন সচেতন হতে হবে। কিন্তু সচেতনতা কাজ করবে কে? পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব। আচ্ছা, এটা করুক, আইন যদি থাকে তারা যদি করতে পারে খুব ভালো। কিন্তু আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই, আমাদের আওয়ামী লীগ কোথায়, বিএনপি কোথায়, জাতীয় ঐক্য কোথায়, যুবলীগ কোথায়? কারণ বাজার যে বাজার আছে সেখানে ওয়ার্ড কমিশনারকে ভোটের জন্য তো তিনি বাড়িতে বাড়িতে যান। কালকে যদি কারণ বাজারের যে ওয়ার্ড কমিশনার, সিটি কর্পোরেশন, তিনি যদি বলেন কারণ বাজারে সবাইকে মাস্ক পরতে হবে এবং তিনি বিনামূল্যে মাস্ক দিবেন, তাহলে এটা হয় না? একটা উপজেলায় যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রদল, বিএনপি, জামাত ইসলামী, কমিউনিস্ট পার্টি সব যদি বলে যে আমাদের উপজেলায় মাস্ক ছাড়া আমরা কাউকে, আমরা সমস্ত দলের কর্মীরা যদি মাস্ক করে বের হয়, অন্য সাধারণ মানুষরা অবশ্যই তাকে অনুসরণ করবে। সামাজিক সংগঠনগুলি কোথায়? এই যে ফরিদা আপা বললেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, তারা প্রেস ক্লাব খুলেছেন, নোটিশ দিয়েছেন প্রেস ক্লাবের মেম্বাররা যাতে সচেতন ভাবে যায়। হ্যাঁ, প্রেস ক্লাবের মেম্বাররা যায়, কিন্তু গত কয়েকদিন আমি দেখেছি প্রেস ক্লাব প্রেমিজে যে প্রেস ক্লাবের মেম্বার যদি 200 যায়, 1,500 হলে বাইরের মানুষ আসে, তারা তো কেউ মাস্ক পরে না। কিন্তু আমরা কি প্রেস ক্লাবের প্রেমিজে এটা বলতে পারি না যে প্রেস ক্লাবের প্রেমিজে যে যারাই আসবেন তাদেরকে মাস্ক পরে আসতে হবে? নাহলে প্রেস ক্লাব আমাদের কিন্তু নোটিশ দেওয়া আছে বুলবুল ভাই, আমাদের নোটিশ দেওয়া আছে বাধ্যতামূলক। আমি আপনার সঙ্গে বার্গেন করছি না, বলছি এটা শুনতে চায় না, মানে এরকম হলে আমি বলছি বইয়ের মধ্যে অনেক ভালো কথা, বইয়ের মধ্যে ভালো কথা আছে, বইয়ের মধ্যে ভালো কথা আছে। সবাই যদি বইয়ের কথা মানতো তাহলে টিচার লাগতো না, কারণ বইটা পড়ার পরে আমরা বিশ্ববিদ্যালয়ে পাশ করে আসছি, আমাদের লাগতো না। কিন্তু এটাকে মানে এক ধরনের এনফোর্সমেন্ট মানে নট বাই দ্য পুলিশ। আমি মনে করি যেটা রাজনৈতিক শক্তির দায়িত্ব, সামাজিক শক্তির দায়িত্ব, প্রাতিষ্ঠানিক দায়িত্ব। যদি আমি উপজেলার কথা বললাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানে সিনেটের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমরা জানি না এটা কিভাবে কার্যকর করা হবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরে হলে কি হবে, মাস্ক কিভাবে ব্যবহার করা হবে, ক্যান্টিনগুলি কিভাবে চালু হবে, সেগুলি নিয়ে নানা ধরনের গবেষণা চলতেছে যে কিভাবে করা হবে। কাজে আমি মনে করি যে একটা হচ্ছে বিধানটা আছে, কিন্তু সেটা কার্যকর করার জন্য এটিতে যে বিএনপি বারবার বলেন আসলে জাতীয় ঐক্য করি, তো জাতীয় ঐক্য তো এইটাতেই যে আসেন বিএনপি জামাত আমলে একসঙ্গে আমরা বলি যে আমাদের উপজেলায়, আমাদের ওয়ার্ডে আমরা মাস্ক ছাড়া যাবো না। তাহলে দেখবেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন সামনে দাঁড়াবে মাস্ক নিয়ে এবং নেতৃত্ব দিবে, তখনই দেখবেন সমাজের মধ্যে একটা আসবে। আর মানুষ এখন এটা বুঝে গেছে, করোনা নিয়ে এখন মোটামুটি সবাই ডাক্তার। মোটামুটি আপনার করোনার উৎপত্তি, করোনার মানে ঠান্ডা গরম, সময় একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ডে যদি শেষ করি। কাজে আমি 5 সেকেন্ডে শেষ। আমি মনে করি এটাকে একটা সামাজিক উদ্যোগ হিসেবে গ্রহণ করতে হবে, কারণ যেহেতু আরো অনেকদিন এই করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে, সামাজিক উদ্যোগই একমাত্র সমাধান। আর মিডিয়া, আমার ধারণা মিডিয়া তার দায়িত্ব পালন করছে, কিন্তু সেটি দিয়ে খুব বেশি কার্যকর হবে। এটাকে একটা ওয়াজ মাহফিলের মতো ওয়াজ আমরা করছি, কিন্তু সব মুসল্লিরা সব ওয়াজ শুনছে বলে এরকম মনে হচ্ছে না। জি, আসলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এই বিষয়ে, সচেতনতার বিষয়। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসছে যে করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, শিক্ষা মন্ত্রণালয় থেকে পক্ষ থেকে বলা হচ্ছে যে স্কুলগুলো খোলার একটি প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আসলে খোলার মতো কোনো পরিবেশ তৈরি হয়েছে কিনা, আপনি যদি 1 মিনিটে শেষ করেন। না, আমার কাছে মনে হয় না যে পরিবেশ তৈরি হয়েছে। শুধুমাত্র প্রাইমারি স্কুল খোলার একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা আরো বেশি আমার কাছে মনে হয় যে বিপজ্জনক জায়গায় আমরা যাচ্ছি। আসলে একদম শুরু থেকে 8ই মার্চ থেকে 6 মাস হয়ে গেল, আমি একদম নির্দ্বিধায় বলবো সরকারের পক্ষ থেকে, সরকারি জায়গা থেকে, প্রশাসনিক জায়গা থেকে করোনা নিরাময়ের জন্য, করোনা প্রতিরোধের জন্য, করোনা সম্পর্কিত সচেতনতার জন্য, একটা বড় জনস্বাস্থ্য সম্পর্কিত প্রবলেমের জন্য জনগণকে সম্পৃক্ত করে কোনো ধরনের কোনো কার্যক্রম নেওয়া হয়নি। আজকে ভিকটিম ব্লেমিং খুব সহজ, জনগণকে দায়ী করা খুব সহজ, কিন্তু সরকার কি নিজে তার জায়গা থেকে সচেতন হয়েছে? স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী যখন বলেন করোনা এমনি এমনি চলে যাবে, ভ্যাকসিনেরও প্রয়োজন নাই,
তখন কি আপনার মনে হয় বাংলাদেশের মানুষের আর দায় আছে সচেতন হওয়ার, মাস্ক পরার কিংবা হ্যান্ড গ্লোভস পরার, স্যানিটাইজার ব্যবহার করার? এই প্রত্যেকটা জায়গার আমার কাছে মনে হয় যে আমরা অত্যন্ত অবহেলা করেছি। এবং সারা পৃথিবীতে যে ধরনের স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য সুরক্ষা বিধির আয়োজন ছিল, আমরা কোনো একটা জায়গায় পালন করি। একটা দিনের জন্য বাংলাদেশে লকডাউন হয়, জি, আমরা সাধারণ ছুটি দিয়ে মানুষকে উৎসবে শেষ করতে হবে আমাদের। মাতোয়ারা করেছি। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের আর আসলে কিছু করে নাই, হাল ছেড়ে দিয়ে জনগণ যেটুকু পারে সেইটুকু মোকাবেলা করে চলুক, যেভাবে চলুক। ধন্যবাদ জনাব আবু তাহের। আপনার কাছে একদম 30 সেকেন্ডের জন্য আসতে চাই, কারণ আমাদের সময় একদম শেষ। যুক্তরাষ্ট্রের সামনে নির্বাচন এবং করোনার মধ্যে আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনি এক কথায় কি মন্তব্য করবেন, আসলে কিভাবে তারা এগিয়ে যাচ্ছে? না, করোনার মধ্যে থ্যাংক ইউ সো মাচ। করোনার মধ্যে যে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা আপনি জানেন যে আগে তো বিগ বিগ গ্যাদারিং হতো, বড় বড় সমাবেশ হতো, এখন সবই হচ্ছে ভার্চুয়াল। এবং মেইলিং ভোটিং, যেটা এটা আপনারা নিজেরা জানেন, মেইলিং ভোটিং হচ্ছে, তারপরে আপনার ফোন ব্যাংকিং হচ্ছে। সো এখন বলতে পারেন যে পুরো প্রচারণাটাই হচ্ছে অনেকটা ভার্চুয়াল প্রচারণা। আগের যে প্রচারণা ছিল, যে মাঠের প্রচারণা, সেই মাঠের প্রচারণা ভার্চুয়াল হয়ে গিয়েছে। এবং আগে যে লোকজন যেভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিত, সেই ভোট কেন্দ্রে ভোটের পরিমাণ অলমোস্ট হাফ অথবা তার চেয়ে বেশি ভোট হচ্ছে মেইলিং ভোট। মানে আপনি জাস্ট যোগাযোগ করবেন ইলেকশন কমিশনের সাথে যে আমি মেইলে ভোট দেবো, তারা আপনার কাছে ব্যালট পাঠাবে। ব্যালট পাঠাবে, আপনি ব্যালটটাতে আপনার নাম, আপনার টিক মার্ক দিয়ে কাকে ভোট দিতে চান দিয়ে পাঠিয়ে দেবেন, এবং এতে কোনো স্ট্যাম্পের দরকার নাই, কিছু জাস্ট মেইল বক্সে ফেলে দিলেই আপনার ভোট কাউন্ট হবে। দ্যাটস দ্য ওয়ে দে আর রানিং দি ইলেকশন। জি, আমরা বুঝতে পেরেছি আমাদের সময় একদম শেষ। মঞ্জুরুল হাসান বুলবুল এবং ফরিদা ইয়াসমিন এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ ইশতিয়াক রেজা। যুক্তরাষ্ট্র থেকে জনাব আবু তাহের, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, করোনার পূর্ণ সংক্রমণে এখনও উদাসীন সাধারণ মানুষ, অনেকাংশে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। তাই বাঁচতে হলে এখনই সতর্ক হন, মেনে চলুন শারীরিক দূরত্ব। আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।